হ্যালো অ্যান্ড ওয়েলকাম ক্লাস 11-এর সেমিস্টার 1-এর কেমিস্ট্রির আরও একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কঠিন পদার্থ। তো দেখো, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রথম প্রশ্ন, কোনটি সমযোজী কেলাস? সোডিয়াম ক্লোরাইড, কোয়ার্টজ, সুক্রোজ নাকি আয়োডিন? তো এটার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি। সমযোজী কেলাস হচ্ছে কোয়ার্টজ। কোয়ার্টজের সংকেত হচ্ছে SiO2। এটাকে সিলিকা বলা হয়। এটা একটা সমযোজী কেলাস। দেখো, এছাড়াও বেশ কিছু সমযোজী কেলাস রয়েছে। তার মধ্যে কার্বোরেন্ডাম, SiC, হিরক, গ্রাফাইট, বোরন নাইট্রাইড, এগুলো কিন্তু সব সমযোজী কেলাসের উদাহরণের মধ্যে পড়ছে। এখানে সোডিয়াম ক্লোরাইড রয়েছে, এটা আয়নীয় কেলাস। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আয়নীয় কেলাস। আর সি আর ডি অপশানে রয়েছে সুক্রোজ আর আয়োডিন, এগুলো হচ্ছে আণবিক কেলাস। ঠিক আছে, তো প্রত্যেকটা তথ্য এখান থেকে মনে রাখবে আর সমযোজী ক্লাসের প্রত্যেকটা উদাহরণ ভালোভাবে পড়ে নেবে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। কোশ্চেন নম্বর 2, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ফাঁকা স্থান হলো। মনে রাখবে FCC কেলাস ফুল ফর্ম হচ্ছে ফেস সেন্টার্ড কিউবিক সেল, আর বাংলা নাম হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ। এটার প্যাকিং দক্ষতা হচ্ছে 74%। প্যাকিং দক্ষতা 74%। তো ফাঁকা স্থান কতটা হবে? 100 থেকে তোমাদের ওই 74টা বাদ দিয়ে দিতে হবে। তাহলে 100 থেকে 74 বাদ দিলে কত আসছে? 26%। তাহলে FCCর ফাঁকা স্থান হচ্ছে 26%। অপশান নাম্বার এ এই প্রশ্নের সঠিক উত্তর। একইভাবে তোমরা BCC আর SCC অর্থাৎ দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ আর সরল একক কোষ, এগুলোর জন্য প্যাকিং দক্ষতা আর ফাঁকা স্থানের মানটা পড়ে রাখবে। চলো পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, এ কিনারা দৈর্ঘ্যের ঘনকাকার কেলাসে একটি কণার ব্যাসার্ধ হলো। দেখো, দেহকেন্দ্রিক অর্থাৎ বডি সেন্টার্ড কিউবিক সেল বা BCC, এখানে এ আর আর এর মধ্যে তোমাদের সম্পর্কটা জানতে হবে। সম্পর্কটা জানলেই এই প্রশ্নটা তোমরা করতে পারবে। দেখো, সম্পর্কটা হচ্ছে A = 4r/√3। কোশ্চেনে বলেছে প্রত্যেকটি কণার ব্যাসার্ধ বের করতে হবে, তাহলে আরটা বের করতে হবে। তাহলে কোনাকুনি গুণ করে দাও, √3a/4 চলে আসছে। তাহলে ব্যাসার্ধ কত হবে? √3a/4। অপশান সি কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন নম্বর 4 দেখে নেব। ব্রাভেস ল্যাটিসের মোট সংখ্যা কত? দেখো, ব্রাভেস ল্যাটিসের মোট সংখ্যা হচ্ছে 14টা। তো অপশান নাম্বার বি এই প্রশ্নের সঠিক উত্তর। এই 14টা ব্রাভেস ল্যাটিসের মধ্যে 7টা আছে সরল ঘনকাকার অর্থাৎ SCC, 3টে আছে দেহকেন্দ্রিক বা BCC, আর 2টো আছে FCC বা ফেস সেন্টার্ড কিউবিক সেল, আর 2টো আছে ECC। ঠিক আছে, তাহলে এই 14টা ব্রাভেস ল্যাটিসের মধ্যে কোনটার সংখ্যা কত সেটাও কিন্তু একটু মনে রাখবে। 7টা SCC, 3টে BCC, 2টো FCC আর 2টো ECC। চলো নেক্সট কোশ্চেনে চলে যায়। কোশ্চেন নম্বর 5, যে কেলাসে স্কটকি এবং ফ্রেঙ্কেল উভয় ত্রুটিই দেখা যায় সেটা হলো AgBr, সিলভার ব্রোমাইড। এর নামটা মনে রাখবে, সিলভার ব্রোমাইড। এই সিলভার ব্রোমাইডে স্কটকি ত্রুটি এবং ফ্রেঙ্কেল ত্রুটি উভয়ই দেখা যায়। মনে রাখবে, স্কটকি ত্রুটিতে ঘনত্ব হ্রাস ঘটে, কিন্তু ফ্রেঙ্কেল ত্রুটিতে ঘনত্বের কোনো পরিবর্তন হয় না। চলো পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 6 দেখব। একটা অঙ্ক দেওয়া হয়েছে, অঙ্কটা করতে হবে। বলেছে দেখো, X ও Y মৌল দ্বারা গঠিত একটি যৌগ ঘনকাকৃতি কেলাস উৎপন্ন করে। X মৌলগুলি ঘনকের কোণাতে আছে আর Y আছে ঘনকের কেন্দ্রস্থলে। তাহলে দেখো, আমরা যদি একটা ঘনক আঁকার চেষ্টা করি, সেই ঘনকের আমরা প্রত্যেকটা তল একটু এঁকে নিই। দেখো, এই ঘনকের এই যে কৌণিক বিন্দুগুলো রয়েছে,
এখানে রয়েছে এক্স মৌল। তাহলে কৌণিক বিন্দুর সংখ্যা কত? 8টা। এখানে আছে এক্স মৌল, আর ওয়াই মৌল আছে কেন্দ্রস্থলে। ধরো এই ভিতরে এই জায়গাটা আছে ওয়াই মৌল। তাহলে কেন্দ্রস্থল যেহেতু একটা, তো একটা মৌলই আছে ওয়াই। এবার এই যে 8টা কণা, এদের প্রত্যেকটা কোণায় অবস্থান করছে, এই জন্য এদের অবদান কত? 1-এর 8 করে গুণ করে দাও 1-এর 8। প্রত্যেকটির অবদান 1-এর 8 এবং 8টি কণা, তাহলে একক কোষে কণার সংখ্যা এই দুটো গুণ করলাম, উত্তর হবে 1। আর ওয়াই একটাই আছে এবং পুরো অবদানটাই এই কণার মধ্যেই চলেছে, তাই জন্য এর সঙ্গে 1 গুণ করব। তাহলে 1 গুণ 1 এটা হচ্ছে 1। তাহলে অনুপাতটা কত? x:y 1:1, অর্থাৎ সংকেত হচ্ছে xy। ঠিক আছে, তাহলে এই যৌগটার সংকেত হচ্ছে xy। অপশান নাম্বার এ এই প্রশ্নের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্নে চলে যাব। কোশ্চেন নম্বর 7, কোন প্রকার ত্রুটির ক্ষেত্রে কোনো ঘনত্বের পরিবর্তন হয় না? একটু আগেই বললাম ফ্রেঙ্কেল ত্রুটিতে ঘনত্বের কোনো পরিবর্তন হয় না, কিন্তু স্কটকি ত্রুটিতে ঘনত্বের পরিবর্তন হয়। মনে রাখবে, স্কটকি ত্রুটিতে ঘনত্বের পরিবর্তন হয়, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু। আর ফ্রেঙ্কেল ত্রুটিতে ঘনত্বের পরিবর্তন হয় না। চলো নেক্সট কোশ্চেন নম্বর 8 দেখব। একটি ধাতু পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করে। ধাতুটির পারমাণবিক ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, বাহুর দৈর্ঘ্য বের করতে দিয়েছে। তো বাহুর দৈর্ঘ্য আর ব্যাসার্ধের সম্পর্ক জানতে হবে এফসিসির জন্য। আমরা কিছুক্ষণ আগে বিসিসির জন্য করে এসেছি, এবার এফসিসির জন্য লাগবে সম্পর্কটা। দেখো, এফসিসির জন্য এ আর আর অর্থাৎ বাহুর দৈর্ঘ্য আর ব্যাসার্ধের সম্পর্ক আর = a/2√2। তো এখন ব্যাসার্ধটা বলে দিয়েছে 1.28 অ্যাংস্ট্রম, আর বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে এ কত হচ্ছে? 1.28 × 2√2। এটা করলে তোমাদের চলে আসবে 3.62। উত্তরটা আসছে অ্যাংস্ট্রমে, কিন্তু প্রশ্নের অপশানগুলো দেখো সব পিকোমিটারে আছে। তাহলে 3.62 অ্যাংস্ট্রম মানেই হচ্ছে 362 পিকোমিটার। তাহলে সঠিক উত্তর অপশান নাম্বার এ হবে 362 পিকোমিটার। তাহলে এই এফসিসি, বিসিসি আর এসসিসি 3 ক্ষেত্রে আর এর সম্পর্কগুলো মনে রাখবে। এখান থেকে কিন্তু ছোট ছোট অঙ্কের প্রশ্ন আসতে পারে। চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 9 দেখব। দেহকেন্দ্রিক ঘনকাকার রূপে কেলাসিত এক্সের পারমাণবিক ভর 64, 6.4 গ্রাম পরিমাণে একক কোষের সংখ্যা কত? দেখো, একক কোষের সংখ্যার একটা সূত্র মনে রাখবে তোমরা। একক কোষের সংখ্যা, এটা বের করার একটা সূত্র আছে। সেটা কি? প্রদত্ত ভর বাই পারমাণবিক ভর গুণ NA, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা, আর নিচে থাকবে একটা জেড। তো এই সূত্রটাই তোমরা এই মানগুলো এখানে বসাও। পারমাণবিক ভর কত দিয়েছে? 64। প্রদত্ত ভর আছে 6.4। অ্যাভোগাড্রো সংখ্যাটা আমি রেখে দিচ্ছি কারণ অপশানেও অ্যাভোগাড্রো সংখ্যা আছে। আর জেড অর্থাৎ একক কোষে কণা সংখ্যা, দেখো এটা বলেছে দেহকেন্দ্রিক, তাহলে বিসিসি অর্থাৎ জেড হচ্ছে 2। তো এটা কাটাকুটি করো, কাটাকুটি করলে দেখো এখানে 10 থাকছে নিচে, তাহলে কি আসবে উত্তরটা? NA/20। তাহলে অপশান বি সঠিক হয়ে যাচ্ছে। একক কোষের সংখ্যা হবে NA/20। চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 10 দেখে নিই আমরা। নিচের কোনটি একটি ফেরোম্যাগনেটিক পদার্থ? দেখো, ফেরোম্যাগনেটিক পদার্থের উদাহরণ কি? নিকেল। মনে রাখবে Fe, ক্রোমিয়াম, নিকেল, এগুলো হচ্ছে ফেরোম্যাগনেটিক পদার্থ। ঠিক আছে, ফেরোম্যাগনেটিক পদার্থ, অ্যান্টি ফেরোম্যাগনেটিক পদার্থ আর ফেরিম্যাগনেটিক পদার্থ, 3 ধরনের উদাহরণ ভালোভাবে পড়ে রাখবে। চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 11। এন টাইপ অর্ধপরিবাহী গঠনের জন্য সিলিকনের সঙ্গে নিচের কোনটি মিশ্রিত করা হয়? দেখো, আমি পুরো বিষয়টাই বলে দিচ্ছি। এন টাইপ অর্ধপরিবাহী যদি গঠন করতে হয়, সেটার জন্য তোমাদেরকে সিলিকন, আর্মেনিয়ামের সাথে তোমাদের ফসফরাস, আর্সেনিক, এইগুলো ডোপিং করতে হবে। এগুলো কোন গ্রুপে আছে? এগুলো আছে গ্রুপ 15।
তাহলে এন টাইপ অর্ধপরিবাহী গঠনের জন্য গ্রুপ 15-এর ফসফরাস আর আর্সেনিকের সঙ্গে তোমাদের ডোপিং করতে হবে। আর পি টাইপ অর্ধপরিবাহী গঠনের জন্য তোমাদের গ্রুপ 13-এ কারা আছে? গ্রুপ 13-এ আছে বোরন, অ্যালুমিনিয়াম, এদেরকে ডোপিং করাতে পারো সিলিকন এবং জার্মেনিয়ামের সাথে। তাহলে এখানে প্রশ্নটা দেখো, এন টাইপ অর্ধপরিবাহী গঠনের জন্য সিলিকনের সাথে নিচের কোনটি মিশ্রিত করা হয়? অপশানে দেখো ফসফরাস আছে, জার্মেনিয়াম আছে, বোরন আছে, অ্যান্টিমনি আছে। তো বোরনটা তো উত্তর হচ্ছে না, কারণ বোরন হচ্ছে পি টাইপ। আর জার্মেনিয়ামের সাথে বা সিলিকনের সাথে ডোপিং করতে হয়, তাহলে জার্মেনিয়ামও উত্তর হচ্ছে না। ফসফরাসটা উত্তর হবে, দেখো এন টাইপের জন্য ফসফরাস প্রয়োজন হয়। আর অ্যান্টিমনিও দেখো গ্রুপ 15-এর মধ্যে ফসফরাস আর্সেনিকের সঙ্গে ডোপিং করাতে হয়, অ্যান্টিমনিটা কিন্তু এখানে নেই, তো ডিটাও হবে না। তাহলে সঠিক উত্তর কোনটা? ফসফরাস হবে, অপশান নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেন নম্বর 12 দেখব। A+B- আয়নের আয়নীয় ব্যাসার্ধ যথাক্রমে দিয়ে দিয়েছে, এটা যোগে প্রতিটি আয়নের সবর্গাঙ্ক সংখ্যা কত? দেখো এর জন্য তোমাদের ক্যাটায়নের ব্যাসার্ধ আর অ্যানায়নের ব্যাসার্ধের অনুপাতটা বের করতে হবে। তাহলে 0.98 × 10⁻⁻10, আর এটা আসছে 1.81 × 10⁻⁻10। তাহলে এই অনুপাতটা যদি করা হয় তাহলে কত আসবে? 0.98/1.81। অনুপাতটা করলে চলে আসছে 0.581। রেডিয়াস রেশিওর যে ছকগুলো আমরা পড়েছি সেখানে দেখেছি যদি কোনো দুটো আয়নের রেডিয়াস রেশিও অর্থাৎ ক্যাটায়ন ও অ্যানায়নের অনুপাত যদি 0.414 থেকে 0.732-র মধ্যবর্তী হয়, ঠিক আছে, তাহলে সেটার কোঅর্ডিনেশন নাম্বার বা সবর্গাঙ্ক সংখ্যা হয়ে যায় 6। এটা দেখো ওর মধ্যেই আছে, 0.581 এর মধ্যে আছে, তাহলে সবর্গাঙ্ক সংখ্যা কত হবে? এখানে 6 হবে, অপশান নাম্বার সি। ঠিক আছে, তো এইভাবে এই প্রশ্নগুলোর উত্তর দেবে। চলো নেক্সট কোশ্চেনে চলে যায়। কোশ্চেন নম্বর 13। কোন সিস্টেমে A = B ≠ C, তার মানে তিনটে বাহুর মধ্যে দুটো বাহু সমান এবং একটা বাহুর আলাদা, আর তিনটে কোণ অর্থাৎ আলফা, বিটা আর গামা, তিনটে কোণই কিন্তু 90 ডিগ্রি। এই শর্তটা কোন সিস্টেম মেনে চলছে সেটা বলতে হবে। তোমাদের বইয়ে দেখবে এর একটা ছক বানানো আছে, ছকটা খুব ভালোভাবে পড়বে। তো এই শর্তটা মেনে চলছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। শর্তটা মানছে হচ্ছে টেট্রাগোনাল বা চতুস্তলকীয় আকৃতি। তাহলে টেট্রাগোনাল যেসব কেলাস আছে সেটাই কিন্তু এরা মেনে চলবে। সঠিক উত্তর অপশন নাম্বার বি। ঠিক আছে, এর বাংলা নামটাও মনে রাখবে, এটা চতুস্তলকীয়ভাবেও কিন্তু থাকতে পারে। ঠিক আছে, তাহলে ছক থেকে প্রত্যেকটার এই বৈশিষ্ট্যগুলো একটু দেখে রাখবে। চলো নেক্সট কোশ্চেন নম্বর 14। নিচের কোন পদার্থকে উত্তপ্ত করলে হলুদ বর্ণ ধারণ করে? সঠিক উত্তর হবে কোনটা? জিঙ্ক অক্সাইড, অপশান সি। জেরেনোকে উত্তপ্ত করলে হলুদ বর্ণ ধারণ করে। জেরেনোর কালার হচ্ছে সাদা, সেখান থেকে হয়ে যায় কি? হলুদ। আচ্ছা, NaCl-কে Na বাষ্পের উপস্থিতিতে যদি উত্তপ্ত করা হয়, NaCl-কে Na বাষ্পের উপস্থিতিতে উত্তপ্ত করলে এফ কেন্দ্র সৃষ্টি হয়। ঠিক আছে, আর এই এফ কেন্দ্র সৃষ্টির জন্য এর কালার কিন্তু হয়ে যায় সোনালি, এটাও একটু মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন নম্বর 15 দেখব। একটি কণার ঘন সন্নিবেশে একক কোষের কণার সংখ্যা n হলে চতুস্তলকীয় ফাঁকা স্থানের সংখ্যা কত হবে? কণার সংখ্যা যদি n হয়, চতুস্তলকীয় ফাঁকা সংখ্যা হবে 2n, ডবল হয়ে যায়। সঠিক উত্তর অপশন নাম্বার এ। যদি অষ্টতলকীয় ফাঁকা স্থান জিজ্ঞেস করতো সেক্ষেত্রে কিন্তু n উত্তর হতো। অষ্টতলকীয় ফাঁকা স্থানে কণার সংখ্যার সঙ্গে সমান হয়, আর চতুস্তলকীয় ফাঁকা স্থান হলে ডবল হয়ে যায়। সঠিক উত্তর অপশন নাম্বার এ, মনে রাখবে। তো দেখো, এই গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন তোমরা আরও একবার প্র্যাকটিস করে রাখবে আর বারবার রিভাইজ করবে। তো চলো আজকের ক্লাস এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ, বাই।